গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সিটি ক্লাস নাম্বার 59 59তম সেশনে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমরা মিক্সড জিকে জিএস প্র্যাকটিস করব। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে অবশ্যই আমাদের ক্লাস রুটিন দেখে নাও। জুলাই মাসের ক্লাস রুটিন এটা আছে এবং আমার ক্লাস সকাল 7:30 থেকেই কিন্তু থাকছে। প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে কানেক্ট থাকো। এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তুমি পাবে এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি সেটি তোমরা পাচ্ছ TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো। আমাদের নতুন যে ব্যাচ শুরু হচ্ছে এই মাসের 9 তারিখ থেকে, 9 জুলাই থেকে কিন্তু ব্যাচগুলো শুরু হচ্ছে। এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, এসএসসি জিডি এমটিএস এবং সিএইচএসএল এর জন্য কিন্তু কার্যকরী ব্যাচ হচ্ছে এটি। ডাব্লিউবিপি কেপির জন্য প্র্যাকটিস ব্যাচ। তো এখানে জিকে, ম্যাথ, রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং এবং ইংলিশ যে পার্টগুলো থাকে সেটা নিয়ে একটি প্র্যাকটিস ব্যাচ কিন্তু শুরু হচ্ছে। এবং এছাড়া আমাদের অন্যান্য ব্যাচ যেগুলো ছিল আছে। ওকে, প্রত্যেকে একটু দেখে রাখো, যদি প্রয়োজন হয় অবশ্যই ব্যাচে জয়েন করতে পারো। ঠিক আছে, তো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? রবীন্দ্র সেতু, ফারাক্কা সেতু, ভূতনি সেতু নাকি জয়ী সেতু? প্রত্যেকে আনসার করবে যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি। তো এটি আছে কোচবিহারে। অপশন ডি জয়ী সেতু হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, কে বলেছেন ভারতের সংবিধান সম্পর্কে প্রিএম্বল ইজ অ্যান আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন? অর্থাৎ প্রস্তাবনা হচ্ছে সংবিধানের প্রবেশের আইডেন্টিটি কার্ড আর কি। বলো, একটা রয়েছে কি অফ দ্য কনস্টিটিউশন, সেটা আলাদা আছে চাবিকাঠি, আর এটা হচ্ছে আইডেন্টিটি কার্ড। প্রিএম্বল অর্থাৎ প্রস্তাবনা সম্পর্কে এই মন্তব্য কোন ব্যক্তি করেছেন? কেটি শাহ, ডক্টর আম্বেদকর, এন.এ. পালখিওয়ালা, অপশন ডি পাচ্ছি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি এন.এ. পালখিওয়ালা। তিনি কিন্তু এই মন্তব্য করেছেন। প্রিএম্বল অর্থাৎ প্রস্তাবনা হচ্ছে ভারতের সংবিধানের আইডেন্টিটি কার্ড অর্থাৎ পরিচয় পত্র। পরিচয় পত্র। পরবর্তী কোশ্চেন হচ্ছে উলফ্রাম। উলফ্রাম পশ্চিমবঙ্গের কোন জেলায় পাওয়া যায়? উলফ্রাম কিসের আকরিক? টাংস্টেন। উলফ্রাম থেকে আমরা টাংস্টেন ধাতু পাই। তো এই উলফ্রাম পশ্চিমবঙ্গের কোন জেলায় পাওয়া যায়? প্রত্যেকে অ্যান্সার করবে। এখানে সঠিক উত্তর কি হবে? উলফ্রাম পশ্চিমবঙ্গের যে জেলায় পাওয়া যায় সেটি হচ্ছে বাঁকুড়া। অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে, বাঁকুড়া জেলায় পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, বাস্কেটবল খেলার জন্ম হয় কোন দেশে? বাস্কেটবল খেলার জন্ম কোন দেশে হয়? আমেরিকা যুক্তরাষ্ট্র, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। তো এখানে সঠিক উত্তর তোমরা কি করবে প্রত্যেকে বলো। বাস্কেটবল, ভলিবল, বেসবল এই তিনটে খেলার জন্ম একটি দেশেই হয়, সেটি হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএসএ। তুমি যদি প্রশ্ন করে ভলিবল এর জন্ম কোথায়, বেসবল এর জন্ম হচ্ছে আমেরিকাতে। ভারতে আমাদের যে সমস্ত খেলা জন্ম হচ্ছে কবাডি, দাবা, ঠিক আছে, এগুলো কিন্তু ভারতে জন্ম। ইংল্যান্ডে তুমি যদি দেখো ক্রিকেট, ক্রিকেট খেলার জন্ম হচ্ছে ইংল্যান্ডে। বা আধুনিক ফুটবল যদি আমরা দেখি, মডার্ন ফুটবল, আধুনিক ফুটবল, এটাও কিন্তু জন্ম ধরা হয় ইংল্যান্ডে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কোশ্চেন আমরা আসছি, কোশ্চেন নাম্বার 5।
2025 সালে কোথায় খেলো ইন্ডিয়া মোবাইল কংগ্রেস, কোথায় ইন্ডিয়া মোবাইল কংগ্রেস অনুষ্ঠিত হতে চলেছে? অক্টোবর মাসে হবে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হবে 2025 সালে? বেঙ্গালুরু, কলকাতা, নিউ দিল্লি, চেন্নাই? তো এখানে উত্তর কি হবে? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নিউ দিল্লি। অপশন সি যারা করেছে তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে, নিউ দিল্লিতে হবে তোমার ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে। 2024-ও কিন্তু নিউ দিল্লিতেই হয়েছিল। বিজয় মার্চেন্ট ট্রফি, কোশ্চেন নাম্বার 6, বিজয় মার্চেন্ট ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, হকি, কবাডি নাকি ক্রিকেট? আমরা বিজয় হাজারে ট্রফি জানি ক্রিকেট, আর এখানে হচ্ছে বিজয় মার্চেন্ট ট্রফি, এটি কোন খেলার সঙ্গে যুক্ত? প্রত্যেকে বলবে। বিজয় মার্চেন্ট ট্রফি এটিও কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, অর্থাৎ ক্রিকেট ট্রফি একটি। পরবর্তী কোশ্চেন, সিধু কানহুর নাম আমরা কোন বিদ্রোহে পাচ্ছি? উত্তর হবে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ কোন সালে হয়? বলো কোন সালে হয়? সাঁওতাল বিদ্রোহ অপর নাম কি? হুল বিদ্রোহ, তাই তো? তো সিধু কানহু হচ্ছে সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। সাঁওতাল বিদ্রোহ 1855 সাল নাগাদ হয়। ওকে, পরবর্তী কোশ্চেনে আসছি, কোশ্চেন নাম্বার 8, ব্রোকেন উইংস বইটি কে লিখেছেন? ব্রোকেন উইংস বইটি কে লিখেছেন? সরোজিনী নাইডু, জওহরলাল নেহেরু, অনিতা দেশাই? অপশন ডি আছে ডক্টর এস রাধাকৃষ্ণন অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণন। কোশ্চেন নাম্বার 8, এখানে সঠিক উত্তর কি হবে? ব্রোকেন উইংস বইটি লিখেছেন সরোজিনী নাইডু। অপশন এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ডিসকভার, শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গেছিল? এখানে আমরা অ্যান্সার পাচ্ছি পথের দাবি। যেটা বলতে গিয়ে আমাদের একটু ঘুরে গেল। জওহরলাল নেহেরু সম্পর্কিত যে বইটা পরীক্ষা আসে খুব, ডিসকভারি অফ ইন্ডিয়া, ডিসকভারি অফ ইন্ডিয়া। ডাব্লিউপির ব্যাচটা এসে গেছে। আচ্ছা হ্যাঁ, তো আমাদের যে নিউ ব্যাচগুলো শুরু হচ্ছে তার মধ্যে ডাব্লিউপি কেপি আছে, পাশাপাশি এসএসসির জিডিএমটিএস এর ব্যাচ রয়েছে। ডালটন স্যার কিন্তু একটা দারুণ ঘড়ি কিনেছে। শোনো, ও ছিল ডাব্লিউপির প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করে দিয়েছি। এই ব্যাচে আমি নিজেও থাকবো, আমি নিজেও পড়াবো। ক্লাস শুরু তোমাদের 9 তারিখ থেকে, 9/7/25 থেকে ক্লাস শুরু। আমি থাকবো, ডালটন স্যার থাকবো। তো ডাব্লিউপি কেপি ছেলে মেয়েদের নিয়ে আর কি ব্যাচ করবো বলো, সেই একই ছেলে মেয়ে। তো প্র্যাকটিস ব্যাচের প্রথম 3 দিনের জন্য অফার হচ্ছে 599, 599। কটা ক্লাস জানো উইকলি? ক্যালকুলেট করে নেবে, প্রতি ক্লাসে 3 টাকাও দাম নেই। উইকলি হচ্ছে তোমার 18টা ক্লাস, এভরি উইক 18টা, মানে প্রতিদিন 3টে ক্লাস, 3 6 18, প্রতিদিন 3টে ক্লাস, 599 ফিজ। এতটা সংখ্যক ক্লাস, 3 মাসের ব্যাচ, 6 মাস নয় 8 মাস ভ্যালিডিটি। আমি নিজে থাকবো, লাইভ পড়াবো। এবারে এখানে টুইস্ট যেটা আমি করেছি, আমাদের যারা পুরনো স্টুডেন্ট, মানে যে কোনো ব্যাচ কখনো কখনো কিনেছে, আমরা টার্গেট করছি সেই কারণ ছেলেমেয়েরা যারা ব্যাচ পড়েছে ভুলে যাবে, তাদেরই তো আবার কিনতে হবে, তো তাদের জন্য -100 হয়ে যাবে। বুঝতে পেরেছো? ওখানেই অপশন পেয়ে যাবে। অর্থাৎ তোমরা কিনতে পারবে 499-এ। যে কোনো যারা আমাদের পুরোনো আগের কোনো প্র্যাকটিস ব্যাচটা ছিলে বা যে কোনো ফাউন্ডেশন করেছো 2.0 যে কোনো ব্যাচ, তো তোমাদের জন্য 100 ডিসকাউন্ট আমার তরফ থেকে। এটা কেন করেছি? এর থেকে কমে আমাদের কস্টিং এ আর আসবে না, বুঝতে পেরেছো? এবং আমাকে নিজে থাকতে হয়েছে, বুঝতে পেরেছো, যে ব্যাচের কস্টিংটা কমানোর জন্য, যাতে তোমাদের ডিসকাউন্ট প্রাইসে দিই। এবং ক্লাসের সংখ্যা অনেক বেশি আমাদের। এই যে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়েছে, ওর 2000 টাকার ব্যাচ, ওর গিয়ে দেখবে ওর ক্লাস সংখ্যা, ওর উইকলি 20টা ক্লাস, আর তোমাদের 18টা ক্লাস। এতটা ক্লাস আজ পর্যন্ত কোনো প্র্যাকটিস ব্যাচে দেয়নি ওয়েস্ট বেঙ্গলে। খুঁজে দেখবে কোথায় 7জন টিচারকে দিয়ে প্র্যাকটিস ব্যাচ করছি। আমি 7জন টিচারকে দিয়েছি এই প্র্যাকটিস ব্যাচ, ইনক্লুডিং মি, 7 টিচার। ফিজ হচ্ছে 499, আর নর্মালদের জন্য 500। বাট এটা কত দিনের জন্য?
ফর নেক্সট 3 days, তারপরে আমরা আর পারবো না এই ফিজে, কারণ এর মধ্যেই যা স্টুডেন্ট ভর্তি হওয়ার হয়ে যাবে, তারপরে এই ফিজে আর দেওয়া যাবে না। নাও পড়ো তোমরা। প্রত্যেকে শুনলে আমাদের ডাব্লিউকেপি যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছো পরীক্ষার জন্য, তো প্রস্তুতিটা কিন্তু জারি রাখতে হবে, হাল ছেড়ে দিলে চলবে না, তোমাদের পড়াশোনার মধ্যে থাকতে হবে। বুঝতেই পারছো পরিস্থিতি, ঠিক আছে? শুধু যে ডাব্লিউবি পরীক্ষা না, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতিটা হচ্ছে, ওবিসি মামলা এর জন্য আটকে আটকে পরীক্ষা অনেক ডিলে হয়ে গেছে। এবং এখানে আমাদের যে স্টুডেন্টগুলো আছো তোমরা অলরেডি ডাব্লিউবিকেপি, তাদেরকে তো বাঁচিয়ে রাখতে হবে আমাদের, অর্থাৎ প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। তো ডিসকাউন্ট কি কোথায় আছে তোমরা শুনলে, এটা নিয়ে আমি আর ডিসকাস করছি না। তো আমরা যে প্রশ্ন আলোচনা করছিলাম এখানে ফিরে যাই, প্রত্যেকে যারা কানেক্ট আছো। তো এটাও আমরা অ্যান্সার করলাম যে ভারতের বিপ্লবী যে আন্দোলনগুলো হয়েছিল তার মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার কোন উপন্যাস বা লেখাতে আমরা সেই আন্দোলনের স্পষ্ট প্রতিফলন পেয়েছি? উত্তর হবে পথের দাবি। এখানে সিন্ধু সভ্যতায় কোন শহরে কোনো দুর্গ ছিল না? কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রত্যেকে যারা কানেক্ট আছো আনসার করো, সঠিক উত্তর এখানে কি হবে? দুর্গ অর্থাৎ সিটাডেল যেগুলো বলা হতো সিন্ধু সভ্যতায়, দেখা যায় বেশিরভাগ কেন্দ্রে ছিল দুর্গ, উঁচু পাহাড়ের মতো বা উঁচু ঢিপির মতো অবস্থা, সেটাকে দুর্গ বলা হতো। তো সেই দুর্গ ছিল না, অপশন ডি চানহুদারোতে, অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধানের 21 নং অনুচ্ছেদে বলা হয়েছে কি? 21 নং অনুচ্ছেদে কি বলা হয়েছে? ধর্মীয় স্বাধীনতার অধিকার, আইনের যথাযথ পদ্ধতি, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, আইন কর্তৃক প্রতিষ্ঠিত পদ্ধতি। কোশ্চেন নাম্বার 11, অপশন সি যারা করেছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকার আমরা সংবিধানের ধারা 25 থেকে 28-এর মধ্যে পাচ্ছি ধর্মীয় স্বাধীনতার অধিকার। কোন দিনে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয় কোন তারিখে? অর্থাৎ অনুসুর অবস্থানের কথা এখানে বলা হচ্ছে, ডেট হচ্ছে 3rd জানুয়ারি এবং অপসুর অবস্থান হয় 4th জুলাই। অপসুর অবস্থান হয় এই মাসেই আছে, তাই তো, 4th জুলাই। জানুয়ারি মাসে মনে রাখবে অনুসুর, অনু মানে কাছে বা ক্ষুদ্র, তো কাছাকাছি অবস্থান সূর্য থেকে পৃথিবীর যেদিন হয় 3rd জানুয়ারি, এবং সব থেকে বেশি দূরত্ব সূর্য থেকে পৃথিবীর হয় 4th জুলাই, অর্থাৎ সেই দিনটাকে আমরা বলে থাকি অপসুর অবস্থান, আর এটাকে বলা হচ্ছে অনুসুর অবস্থান। তো পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব যদি আমরা দেখি 15 লক্ষ কিলোমিটার। তো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে একটা উপবৃত্তাকার পথে, আমরা জানি, যেখানে সূর্য কোনো একটা ফোকাসে আছে। ধরো এখানে সূর্য আছে, পৃথিবী যদি এখানে থাকে সেটাকে আমরা বলবো অপসুর অবস্থান। এটা 4th জুলাই ধরো সব থেকে দূরে আমরা ধরছি কথার কথা, আর এখানে ধরো কাছে আছে সব থেকে, পৃথিবী যখন এখানে আছে 3rd জানুয়ারি। 14,70,00,000 কিলোমিটার, আর এখানে তোমার 15,20,00,000 কিলোমিটার, এরকম ডিস্টেন্স হয় অপসুর অবস্থানে। কোশ্চেন নাম্বার 13 বলা হচ্ছে লাইফ ডিভাইন বইটি কার লেখা? কে এম মুন্সি, আবুল কালাম আজাদ, খুশবন্ত সিং, শ্রী অরবিন্দ ঘোষ। তো কোশ্চেনটি খুবই ইজি একটা কোশ্চেন, লাইফ ডিভাইন, দৈব জীবন বা দৈব জ্ঞান বলা হয়। তো এই বইটির লেখক শ্রী অরবিন্দ ঘোষ। কোন যন্ত্রটি বস্তুতে তড়িতের আধানের উপস্থিতি
শনাক্ত করতে ব্যবহার করা হয়। তড়িতে আধানের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহার করা হয় এখানে কোন যন্ত্র? মাল্টিমিটার, ইলেকট্রোস্কোপ, অ্যাম্পিয়ার মিটার, ওহম। বলো এখানে সঠিক উত্তর কি হবে? তড়িৎ আধানের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহার করা হয় ইলেকট্রোস্কোপ। আধান পরিমাপ করা হয়। মাল্টিমিটার এটা এমন একটা মিটার যেখানে আমরা একই সঙ্গে রোধ, প্রবাহ মাত্রা, বিভব প্রভেদগুলো পরিমাপ করতে পারি। অ্যাম্পিয়ার মিটার, অ্যাম্পিয়ার কিসের একক? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ওহম, ওহম হচ্ছে রোধের একক। আচ্ছা, 1857 সালের পর প্রথম কোন রাজনৈতিক হত্যাটি ভারতের সশস্ত্র জাতীয়তাবাদী সংগ্রামের সূচনা করে? 1857 সালের পরে প্রথম কোন রাজনৈতিক হত্যাটি বলা হচ্ছে ভারতের সশস্ত্র জাতীয়তাবাদী সংগ্রামের সূচনা করে? চাপেকর ভ্রাতৃদ্বয়ের ব্রিটিশ শাসক, ভ্রাতৃদ্বয়ের দ্বারা আর কি ব্রিটিশ শাসক ডব্লিউ.সি. র্যান্ডকে হত্যা, ভগৎ সিং শিবরাম রাজগুরুর ব্রিটিশ পুলিশ অফিসার জন স্যান্ডার্সকে হত্যা, মদনলাল ধিংরা কর্তৃক উইলিয়াম হার্ট কার্জন উইলিকে হত্যা, অনন্ত লক্ষণ কার্নের কর্তৃক পুলিশ কর্তা জ্যাকসন হত্যা। তো এটা কোনটি ছিল এর মধ্যে প্রথম? বলো। তো 1857 সালের পরে আমরা যদি দেখি প্রথম অপশন চাপেকর ভ্রাতৃদ্বয় দ্বারা আর কি ব্রিটিশ শাসক ডব্লিউ.সি. র্যান্ডকে হত্যা। এটা ঘটনাটা ঘটে 1897 সালে। 1897 এই হত্যাকাণ্ডটি হয়েছিল। চাপেকর ভ্রাতৃদ্বয় তারা কিন্তু ডব্লিউ.সি. র্যান্ডকে হত্যা করেছিল। ভগৎ সিং অনেক পরে, মদনলাল ধিংরাও, এগুলো সব 1900 সালের পরে। সুন্দরবন ন্যাশনাল পার্ক কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে মর্যাদা পায় বা বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত হয়েছে? সালটা কত হবে এখানে বলো? সুন্দরবন ন্যাশনাল পার্ক এটি কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত হয়েছে? 1973, 1987, 1989 নাকি 2002 সাল? সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলো। সুন্দরবন এটি আমরা 6টি মর্যাদা আছে জানি। সুন্দরবন প্রথমে টাইগার রিজার্ভ হয় 1973-এ, 1977-এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, 84-এ ন্যাশনাল পার্ক, ঠিক আছে, 87 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, 1989 বায়োস্ফিয়ার রিজার্ভ এবং 2019 সালে রামসার সাইট হিসেবে মর্যাদা পায়। আচ্ছা, মার্চ 2012 সালে বৈজ্ঞানিক গবেষণার জন্য ভারত আন্টার্কটিকায় যে স্টেশনটি বানিয়েছে তার নাম কি? আন্টার্কটিকা অর্থাৎ এটা কোন মেরু বলতো? এটা হচ্ছে দক্ষিণ মেরু, পৃথিবীর দক্ষিণ মেরু, যেটাকে আমরা আন্টার্কটিকা বলি বা যেটাকে বলা হয় কুমেরু। সুমেরু মানে উত্তর মেরু আর কুমেরু মানে দক্ষিণ মেরু। এখানে উত্তর হবে কোনটি? প্রিয়দর্শিনী, ভারতী, মৈত্রী, দক্ষিণ গঙ্গোত্রী। কোশ্চেন নাম্বার 17, সঠিক উত্তর এখানে কোনটি করবে? অপশন বি ভারতী, এটা কিন্তু মনে রাখবে, সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, কবে সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল মুন ডে পালিত হয়? ইন্টারন্যাশনাল মুন ডে, বিশ্ব চাঁদ দিবস, মুন ডে পালিত হয় কোন তারিখে? 20 মে, 21 জুলাই, 20 জুলাই নাকি 15 জুলাই? মুন ডে পালিত হয় কত তারিখে? তারিখটা কিন্তু জুলাই মাসেই, 20 জুলাই পালিত হয় মুন ডে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, একটি লেন্সের ক্ষমতা প্লাস 2.0 ডি অর্থাৎ ডায়াপ্টার প্লাস
2.0 ডায়াপ্টার হলে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য এবং প্রকৃতিটা কেমন হবে? ফোকাস দৈর্ঘ্য, লেন্সের ক্ষমতা একটা সূত্র আছে আমরা জানি, P ইকুয়াল টু -1/f। ঠিক আছে, এখানে f হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য যাই হোক, এখানে আমরা প্লাস মাইনাস দিয়ে একটা পয়েন্ট বুঝে নিচ্ছি। আমরা অত এখানে মাইনাস প্লাসটা মুছে দিলাম তোমাদের সুবিধার জন্য, এটা রাখলাম। ঠিক আছে, 1/f মনে রাখো। এখন এখানে সেন্টিমিটারে আছে, প্লাস 2.0 আছে, তাহলে ক্ষমতাটা হচ্ছে 2, 1/f কত হবে? f ইকুয়াল টু কত হবে? 1, এটা 1 মিটার যদি হয় আমরা এটাকে 100 সেন্টিমিটার লিখতে পারি। ঠিক আছে, এটা 1 মানে 100 সেন্টিমিটার লিখতে পারো। ঠিক আছে, সেন্টিমিটারে যদি কনভার্ট করে দিই আমরা, এটা হচ্ছে 100/2 অর্থাৎ 50 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য হবে। 50 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য হবে, এটা আগে তোমরা বুঝে নাও। এবার আমরা আসছি প্লাস মাইনাসের কনসেপ্টে। সাধারণ জ্ঞানে আমরা যেটা বুঝি, মায়োপিয়া যেটা হয়, মায়োপিয়া যেটা আমরা দূরের জিনিস ঝাপসা দেখি, তখন আমরা যে লেন্স ব্যবহার করি কোন লেন্স আগে বল? উত্তল লেন্স নাকি অবতল লেন্স? মায়োপিয়া হলে আমরা ব্যবহার করি অবতল লেন্স। আর অবতল লেন্সের ক্ষমতা কি হয়? মাইনাস। অবতল লেন্সের ক্ষমতা যদি মাইনাস হয়, তাহলে প্লাস মানে কি? উত্তল লেন্স হবে। বোঝা গেল? আমরা মানে কমন সেন্স দিয়ে তোমাদের বোঝাচ্ছি, অনেকে চশমা ইউজ করে থাকো এবং সেখানে যেন মাইনাস পাওয়ার, মানে দূরের জিনিস ঝাপসা দেখছে মানে মায়োপিয়া। তো সেটা সংশোধনে আমরা অবতল লেন্স ব্যবহার করি, মায়োপিয়া সংশোধন। আর যদি হাইপারমেট্রোপিয়া হয়, কাছের জিনিস ঝাপসা দেখছে দূরে ঠিকঠাক আছে, সেখানে আমরা বলি সেই পাওয়ারটাকে পজিটিভ, প্লাস পাওয়ার, এবং সেখানে উত্তল লেন্স ব্যবহার করা হয়। তো এখানে প্লাস আছে মানে বুঝে নিতে হবে উত্তল লেন্স, প্লাস মানে বুঝতে হবে উত্তল লেন্স। ঠিক আছে, অবতল মানে হচ্ছে মাইনাস, মাইনাস পাওয়ার, আর এটা উত্তল মানে পজিটিভ। এবার 50-100টা তুমি বার করতে পারছো। 1/f, এখানে 1টাকে আমরা মিটারে করি, তারপর 1 মিটার মানে 100 সেমিতে উত্তর আছে, আমরা সেমিতে কনভার্ট করে নিলাম। 1 মিটার মানে 100 সেমি, তাহলে 1 ভাগ এখানে এফ যেটা ছিল, এফটা হচ্ছে 100/2 হয়ে গেল, 2টা এখানে চলে আসলো, 50 সেমিটা এখানে আমরা বার করে নিলাম। উত্তল লেন্স মানে বুঝতে হবে পজিটিভ পাওয়ার, অবতল লেন্স মানে নেগেটিভ পাওয়ার। লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার। লেন্স বা দর্পণ ক্ষমতার একক আমরা জানি ডায়াপ্টার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 20, নিম্নলিখিত কোন তারিখে পাকিস্তান প্রস্তাব নেওয়া হয়েছিল বা গৃহীত হয়? এখানে তারিখটা বলতে হবে তোমাকে। 16 আগস্ট 1946, 1940 সালের 26শে জানুয়ারি, 14 এপ্রিল, নাকি 23শে মার্চ 1940? তো এখানে আমরা সঠিক উত্তর কি করব? উত্তর হয়ে যাবে এখানে 23শে মার্চ 1940। অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো আমাদের এই যে ব্যাচগুলো আছে, এগুলো কিন্তু আগের পোস্টার, আমি প্রথমে বলে দিচ্ছি তোমাদের, এগুলো কিন্তু আগের পোস্টার। এখানে আমাদের এগুলো আগের ব্যাচের। এই যে এসএসসি ফাউন্ডেশনের ব্যাচের প্রাইস দেখছো বা ডাব্লিউই দেখছো, এগুলো আমাদের আগের ব্যাচের। নিউ ব্যাচটা প্রথমে আমি প্রমোশন করেছি। নিউ ব্যাচ যেগুলো এসএসসি জিডি এমটিএস, সেখানে কিন্তু ডিসকাউন্ট আছে, অ্যামাউন্ট কম বেশি হতে পারে, আমি বলে দিচ্ছি, কারণ কত দাম কি আছে আমি জানি না। ঠিক আছে, ওটা তোমাকে অ্যাপ দেখে দেখে নিতে হবে। যদি প্রয়োজন মনে করো অবশ্যই ভর্তি হয়ে যাও, কারণ তোমার পরীক্ষা দিতে গেলে প্রস্তুতি নিতেই হবে। উইদাউট প্রিপারেশন তুমি পরীক্ষা দেওয়া মানে তুমি একটা বোকার মতো কাজ করবে। সেই দিন আর নেই যে মোটামুটি পড়লে হবে, কারণ সবাই একটা ফিল্ডে চলে এসছে। আগে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হতো এসএসসি, যেটা বর্তমানে এখন একটা হবে হবে শুনছি, হবে, ফর্ম ফিল আপও চলছে। কারণ কি, 26,000 নিয়োগ বাতিল হয়েছে, ওদের তো দিতে হবে নিয়োগ। যাই হোক, তো সেই কারণে জ্বালায় পুরো একটা পরীক্ষা হচ্ছে।
আদৌ ফ্রেশার কতটা পাবে সেটা নিয়ে সন্দেহ আছে। অল্প কিছু ফ্রেশার হয়তো নিয়োগ পাবে। যাই হোক, যেভাবেই হোক, একটা পরীক্ষার আশা দেখা গেছে। অনেক পরীক্ষার্থী ফর্ম ফিল আপ সেখানে করবে, যারা বিএড করে আছে বহুদিন ধরে ওয়েট করছে, একটা আশার আলো পেয়েছে। এবার কম্পিটিটিভ ফিল্ডে দীর্ঘদিন এসএসসি না হওয়ার কারণে আমরা জানি সবাই কম্পিটিটিভ ফিল্ডে আছে। একটা সময় আমরা যখন অনার্স পড়েছি কলেজে, তো অনার্সে সিট পাওয়া যেত না। আমি ম্যাথমেটিক্স অনার্স, তো সেখানে সেই সময়ও মানে কি মানে প্রচুর কম্পিটিশন ছিল একটা অনার্স পেতে গেলে তোমার পছন্দের সাবজেক্টে। আর এখন তুমি কলেজে যদি যাও দেখবে অনার্সই কেউ নেয় না। হায়ার স্টাডিজ দিনের পর দিন মানে একটা শেষ হওয়ার পথে। কি করবে, নিয়োগ নেই। তুমি গ্রাজুয়েশনে কেন অনার্স নেবে? তুমি এসএসসি পাচ্ছ না, 16 সালে হয়েছে লাস্ট, 25 সালে হতে চলেছে। ঠিক আছে, তারপর কবে কি নিয়োগ হবে সেটা পরের কথা। এই মতো সিচুয়েশনে তুমি কম্পিটিটিভ এক্সামে না আসলে আর কোথায় যাবে? কম্পিটিটিভ ফিল্ডে যারা আসছে না, বসে আছে, তারা বসেই আছে। পরীক্ষা একটা হলো, কবে নিয়োগ হবে ঠিক নেই। স্কুল টিচার্সদের কথাই বলছি আমি। কিন্তু এদিকে মোটামুটি পরীক্ষা কম বেশি, রেল, এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন আছে, সেন্ট্রালে কিছু পরীক্ষা তুমি পাচ্ছ, রাজ্যের পরীক্ষা পাচ্ছ, ডাব্লিউবিপি, কেপি, পুলিশ লাইনের তুমি পাচ্ছ, পিএসসির বিভিন্ন পরীক্ষা। তো এখানে অনেকে সবাই প্রায় এই ফিল্ডে চলে এসছে, কম্পিটিশন অনেক হাই হচ্ছে। তো এত কথাগুলোর বলার উদ্দেশ্য একটাই, সারমর্ম একটাই, যে কম্পিটিশন অনেক হাই, তোমাকে পড়তে হবে, মানে যথেষ্ট ভরসা রাখতে হবে নিজের প্রতি এবং পড়ে যেতে হবে, দেন তুমি কিন্তু সাফল্য পাবে। আদারওয়াইজ ওই যাই তাই করে পড়লে কিছুই হবে না। শকাব্দের সূচনা কবে ঘটে? শকাব্দ অনুসারে কিন্তু ভারতের জাতীয় ক্যালেন্ডার, আমাদের যে ন্যাশনাল ক্যালেন্ডার রয়েছে, সেটা কিন্তু শকাব্দের ভিত্তিতে তৈরি। এবং শকাব্দ এটা শুরু হয়েছিল 78 খ্রিস্টাব্দ নাগাদ, 78 এডি। আমরা জানি কুষাণ সম্রাট কনিষ্কের সিংহাসন আরোহণের সময়কাল, সিংহাসনে যখন বসেন সেই সময়কাল থেকে শুরু হচ্ছে শকাব্দ। এবং আমরা বাংলার যে মাস, জাতীয় ক্যালেন্ডারে যদি বলা হয় প্রথম মাস কি, তাহলে কি হবে বলতো? চৈত্র, সম্ভবত বৈশাখ জ্যৈষ্ঠ, চৈত্রর পরে বৈশাখ, হ্যাঁ, ফাল্গুন চৈত্র। চৈত্র মাস প্রথম, মানে বৈশাখ মাসটা হচ্ছে সেকেন্ড মাস জাতীয় ক্যালেন্ডার অনুযায়ী, ন্যাশনাল ক্যালেন্ডার। চৈত্র হচ্ছে প্রথম, ঠিক আছে, এটা মাথায় রাখবে। সিংহাসনে বসেন। কোশ্চেন নাম্বার 22, কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? কে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? আলেকজান্ডার কানিংহাম, জন স্টুয়ার্ট মিল, উইলিয়াম জোন্স, 1784 সালে। এশিয়াটিক সোসাইটি বর্তমানে জায়গাটা হচ্ছে পার্ক স্ট্রিট। এশিয়াটিক সোসাইটি পার্ক স্ট্রিট বর্তমানে। নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন কে? তো বিভিন্ন পরিবেশ সংক্রান্ত আন্দোলন ভারতে হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে, বা বিভিন্ন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে, বা বিভিন্ন বাঁধ নির্মাণের কেন্দ্র করে দেখা যাচ্ছে সেই সমস্ত এলাকায় যে সমস্ত মানুষ বসবাস করে তাদের বসতি সংকটে পড়েছে, জমি জায়গা হারিয়েছে। তো সেই কারণে কিন্তু বিভিন্ন আন্দোলন ভারতের আমরা দেখেছি। নর্মদা নদীকে কেন্দ্র করে সর্দার সরোবর বাঁধ তৈরির গুজরাটে, সেটা নিয়ে আন্দোলনটা হয়। এবং মেধা পাটেকর এই আন্দোলনে ছিলেন উল্লেখযোগ্য একজন নেতৃত্ব। কত সালে জাতীয় মানব অধিকার কমিশন গঠিত হয়েছিল? জাতীয় মানব অধিকার কমিশন গঠিত হয়েছিল, সালটা হচ্ছে 1993 সালে। গতদিনের হোমওয়ার্ক ছিল এটি, দুটি রোধের শ্রেণী সময় যুক্ত করলে তুল্য রোধ হয় ক্যাপিটাল আর। মনে রাখবে শ্রেণী হলে বেশি হবে, শ্রেণী মানে বেশি, সমান্তরাল মানে হচ্ছে কম। ঠিক আছে, সমান্তরালটা হচ্ছে কম, তুল্য রোধটা কম হয়, আর শ্রেণীতে পরপর যুক্ত হয়ে যাচ্ছে লাইন বাই লাইন,
সেটাকে রোধ, তুল্য রোধ, ওভারঅল রোধটা বেশি হয়, আর সমান্তরালে সেটা কম হয়। তাহলে এখানে আমরা বলবো এই ক্যাপিটাল আর গ্রেটার দ্যান স্মল আর, এইটা সঠিক হবে। আচ্ছা, লাস্ট কোশ্চেন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, যে জল সমার একক কোনটি? কোশ্চেন নাম্বার 26, আজকের লাস্ট কোশ্চেন। তোমরা প্রত্যেকে এটা হোমওয়ার্ক করবে। আমাদের আলোচনা এখানে এন্ড করলাম। যাই হোক, অনেক কথা এখানে বলা হয়েছে, প্রস্তুতি নিতে হবে পরীক্ষার জন্য, এটাই হচ্ছে আসল কথা। তুমি যেখানেই থাকো বা যেখানেই পড়ো, তোমাকে পড়তে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে, দেন তুমি এক্সামে বসো, ক্র্যাক করবে। ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে পড়তে হবে, একটা ধারণা রাখতে হবে সব সাবজেক্ট থেকে। ঠিক আছে? আমার এই সাবজেক্ট ভালো লাগে না, ইতিহাস ভালো লাগে না, পড়বো না, বা বায়োলজি ভালো লাগে না, পড়বো না, এই কথা বললে কিন্তু কম্পিটিটিভ ফিল্ডে চলবে না। তোমাকে প্রত্যেকটা জায়গা পড়তে হবে, যেখানে দুর্বল সেটাকে আরো স্ট্রং করতে হবে, এটাই কিন্তু মনে রাখবে। তাহলে আমরা আজকের সেশন এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা।